নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। ধোপে টিকল না শওকতের দাবি, ভাঙড়ে রেজ্জাক খুনে গ্রেপ্তার তৃণমূলেরই দাপুটে নেতা। পরিবারকে লুকিয়ে পাক গুপ্তচরের কাজ, গুণধর মুকেশের কাণ্ডে ফুঁসছে পানাগড়বাসী। কাশ্মীর নিয়ে শুভেন্দুর মন্তব্য, দলের বিবৃতি নয়, কাশ্মীরে আমরা যাবই। শুভেন্দুর ঘোষণা উড়িয়ে দাবি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। দিলীপের হঠাৎ দিল্লি সফর, এবার কি মঞ্চ ভাগাভাগি মোদির সঙ্গে, জল্পনা তুঙ্গে পদ্ম শিবিরে। উত্তম ব্রজবাসী অসমেরই বাসিন্দা, এনআরসি বিতর্কে জোরালো দাবি হিমন্তের। হাসপাতালে দাদাগিরি কাণ্ডে আগাম জামিনের পর থানায় হাজিরা, কোর্টে দেখা হবে হুঁশিয়ারি কৌস্তবের। মুখ খোলার 13 দিন পর থানায় অভিযোগ রাজন্যার। 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক তৃণমূলের। ভিতরে তখন 12 জন, ভাতারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি। এবার আসছে বিস্তারিত খবরে। ভাঙড়ে রেজ্জাক খুনে অবশেষে ব্রেক থ্রু পুলিশের। গ্রেপ্তারের এরপর এলাকায় দাপুটে তৃণমূল নেতা মোফাজ্জেল মোল্লা। রেজ্জাকের পাশে বুথের সভাপতি তথা ভাঙড় বিধানসভা তৃণমূল কমিটির সদস্য এই মোফাজ্জেলের কাজ চলত মূলত চালতাবেড়িয়া এলাকায়। তবে তাকে ধৃতকে জেরা করে আরও তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা। উত্তর কাশীপুর থানার পাশাপাশি কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তরে গুন্ডা দমন শাখা এবং স্পেশাল ব্রাঞ্চের দুঁদে অফিসাররা এই ঘটনার তদন্ত করছেন। সূত্রের খবর, দীর্ঘদিন থেকেই বিবাদ চলছিল রেজ্জাকের সঙ্গে। তবে মোফাজ্জেল নিজে গুলি চালায়নি, লোক ভাড়া করে খুন করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। অভিযুক্ত পুলিশকে জানিয়েছেন, রাজনৈতিকভাবে এলাকা দখল করার জন্য এই কাজ করেছে। রাজনৈতিকভাবে রেজ্জাক খাঁ এর উত্থান মেনে নিতে পারেনি বলেই এই ঘটনা ঘটিয়েছেন। কিছুদিন আগে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে সভাপতি করা হয়েছিল রেজ্জাক খাঁকে, তাতেও রুষ্ট হয়েছিল এই মোফাজ্জেল, কারণ সেও দীর্ঘদিন থেকে এই বাজার দেখাশোনা করত। কিন্তু তাকে ব্যতি রেখে রেজ্জাককে দায়িত্ব দেওয়ায় তা মেনে নিতে পারেনি মোফাজ্জেল। হিংসা বাড়তে থাকে রেজ্জাকের উপর। যদিও ধৃতকে জেরা করে আরও তথ্য পেতে চাইছে পুলিশ। এদিকে শুরু থেকেই এই ঘটনায় আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিল তৃণমূল, কিন্তু এখন তৃণমূলের লোক ধরা পড়ায় তা নিয়ে শুরু হয়েছে চাপানুত্তর। যদিও মোফাজ্জেলকে বুথ সভাপতি বলে মানতে নারাজ শওকত। তিনি বলেছেন, ও বিধানসভা কমিটির সদস্য নয়, ও একজন সাধারণ কর্মী। তবে তার সঙ্গে ছবি বের হওয়া নিয়ে তিনি আবারও বলেছেন, আমার সঙ্গে হাজার হাজার লোক থাকে, কে কখন ছবি তুলেছে তা দিয়ে কি সবটা বিচার করা যাবে? তবে তার জোরালো দাবি, এর পিছনে আইএসএফ এর হাত রয়েছে। পাক গুপ্তচর সন্দেহে পূর্ব বর্ধমানের মেমারি থেকে গ্রেপ্তার হয়েছিল মুকেশ রজক। দেশবিরোধী কাজের জন্য এখন কার্যত ক্ষোভে ফুঁসছে পানাগড় গ্রাম ক্যানেলপাড় এলাকার মানুষ। গুণধর ছেলের এইসব কাজকর্ম কিছুই জানতেন না পরিবার। জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছে মুকেশের মা এবং বৌদি। জানা গিয়েছে, বছর 30 আগে বিহার থেকে দুর্গাপুরে কাঁকসার পানাগড়ে এসেছিল মুকেশের পরিবার। সম্প্রতি বর্ধমানের মেমারি থেকে 2 সন্দেহভাজন ব্যক্তি মুকেশ রজক এবং রাকেশ কুমার গুপ্তাকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। মেমারি থেকে অ্যাক্টিভেটেড সিম নম্বর ব্যবহার করে বিদেশে তথ্য পাচারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। মেমারিতে একটি স্বেচ্ছাসেবী সংস্থায় তারা কাজ করত বলে জানা গিয়েছে। এরা বর্ধমানের বিভিন্ন জায়গায় বাড়ি ভাড়া নিয়ে থাকতো বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা। এদের সঙ্গে আর কারা যুক্ত আছেন, কেউ যুক্ত আছেন কিনা তা জানার চেষ্টা করছে এসটিএফ। জানা গিয়েছে, বছর 30 আগে বিহার থেকে দুর্গাপুরে কাঁকসার পানাগড়ে এসেছিল মুকেশের পরিবার। আর মুকেশের বয়স তখন 15। ঠিক তখন কাজের জন্য মেমারি চলে গিয়েছিল সে। বলেছিল কাপড়ের দোকানে সে কাজ করে। প্রথম পানাগড়ের বাড়িতে সে আসলেও আচমকা বছরখানেক আগে বাড়িতে আসা বন্ধ করে দিল। এমনকি নিজের ফোন পর্যন্ত করতো না বাড়িতে। পরে দেশবিরোধী কাজ করার সন্দেহে মুকেশ গ্রেপ্তার হওয়ার পর জানতে পারে পুলিশ। শুভেন্দু অধিকারী নিজেই বলেছেন, এটা তার ব্যক্তিগত মত, এর সঙ্গে দলের অবস্থানের কোনো সম্পর্ক নেই। কাশ্মীর আমাদের। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কাশ্মীরের জন্যই জীবন বিসর্জন দিয়েছিলেন। কাশ্মীরে আমরা যাবই। কাশ্মীর আমাদের ছিল, আছে এবং থাকবে। কাশ্মীরে না যাওয়ার জন্য বাঙালিদের কাছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে আবেদন জানিয়েছিলেন তাকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে নিজের তথা দলের মতামত জানিয়ে দিলেন বঙ্গ বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তবে এরপরেই শুভেন্দু অধিকারী হঠাৎ বিপরীত অবস্থান নিয়ে বলেন, মুসলিম অধ্যুষিত কাশ্মীরে না গিয়ে হিন্দু বাঙালিরা অন্য কোথাও গেলে প্রাণে বাঁচবেন। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র তরজা শুরু হয়। শুভেন্দুর এই মন্তব্যের জবাবে শুক্রবার সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, পর্যটকদের কাশ্মীরে যেতে নিষেধ করছেন বিরোধী দলনেতা, তবে এতে কিছু এসে যায় না। যেখানে কাশ্মীরকে স্বাভাবিক এবং নিরাপদ করে তোলার চেষ্টা চলছে, সেখানে এমন মন্তব্য অনভিপ্রেত।
এটা কি কেন্দ্রীয় সরকারের নির্দেশেই করা হচ্ছে, সেই প্রশ্ন উঠছে। শশী পাঁজার বক্তব্য, বিজেপি নেতারা এখন নিজেদেরই কেন্দ্রীয় সরকার ভেবে বসেছেন, কিন্তু বাস্তবটা মোটেই তেমন নয়। এমন পরিস্থিতিতে শনিবার নবনিযুক্ত বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, কাশ্মীর নিয়ে শুভেন্দুর মন্তব্য ব্যক্তিগত মতামত এবং এটি দলের বিবৃতি নয়। রাজ্যের বিরোধী দলনেতা এবং দলেরই রাজ্য সভাপতির অবস্থানের এই ফারাক রাজনৈতিকভাবে রীতিমতো তাৎপর্যপূর্ণ। শ্রমিক ভট্টাচার্য বলেন, স্বাধীনতার পরে কংগ্রেস নেতৃত্ব কাশ্মীরকে বরাবরই আলাদা দৃষ্টিভঙ্গিতে দেখেছে, সেটা হওয়া উচিত হয়নি। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মের নামে সমাজকে ভাগ করেছেন। আমরা চাই সবাই একসঙ্গে থাকুক। পিওকে দেশের মানুষের দাবি, আগামী দিনে সীমান্তও বাড়বে। আগামী 18 জুলাই শুক্রবার দুর্গাপুরে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের রেশ কাটতে না কাটতেই মোদীর এই সফর রাজ্য রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তবে এই সভার চেয়েও বেশি চর্চার কেন্দ্র হয়ে উঠেছেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিল্লি ফেরত দিলীপ ঘোষ। তবে রাজ্য বিজেপির নবনিযুক্ত সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে ফের কিছুটা মেঘ কাটতে শুরু করেছে। যদিও সায়েন্স সিটিতে শ্রমিকের সংবর্ধনা সভাতে দিলীপকে আমন্ত্রণ জানানো হয়নি, তবুও তিনি বিজেপির দপ্তরে গিয়ে শ্রমিককে স্বাগত জানিয়ে আসেন। সেখানেই তিনি বলেন, শ্রমিকের নেতৃত্বে তৃণমূল বিরোধী লড়াইয়ে আমি প্রস্তুত। এই বার্তার একদিন পরেই দিল্লি থেকে ডাক পান দিলীপ ঘোষ। দিল্লিতে গিয়ে তিনি বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবপ্রকাশ সহ একাধিক শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন। রাজনৈতিক মহলের মতে এই সফর হয়তো দিলীপের ঘুরে দাঁড়ানোর চেষ্টা, আর সেই কারণেই 18 জুলাই দুর্গাপুরের সভাকে ঘিরে এত উত্তেজনা। বঙ্গ বিজেপির এক শীর্ষ নেতার কথায়, দিলীপ ঘোষকে প্রধানমন্ত্রীর সভায় ডাকা হবে কিনা সেটা নির্ভর করছে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের উপর। সূত্রের খবর, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য চাইছেন এই সভায় রাজ্য বিজেপির সমস্ত শীর্ষ নেতারাই উপস্থিত থাকুন। তৃণমূলের 21 জুলাইয়ের শহীদ দিবসের সভার মাত্র 3 দিন আগেই মোদীর এই সভা রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দুর্গাপুরের সভা থেকে প্রধানমন্ত্রী কোন বার্তা দেন এবং রাজ্য নেতৃত্বের মধ্যে কোন সমন্বয় দেখা যাবে তা নজর রাখার মতো বিষয়। দিলীপ ঘোষ মঞ্চে থাকলে তা একদিকে বিজেপির অভ্যন্তরীণ বিভাজন মেটানোর বার্তা দেবে, আবার অন্যদিকে তার রাজনৈতিক গুরুত্ব পুরো প্রতিষ্ঠার ইঙ্গিতও বয়ে আনবে। ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেই আবার তার হাতে তপশিলি জাতির শংসাপত্র তুলে দেওয়া হয়েছিল বিডিও থেকে। যদিও এরই মধ্যে আবার এনআরসিতে নাম জড়ানো উত্তম ব্রজবাসীকে নিয়ে বিস্ফোরক দাবি করে বসলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার স্পষ্ট দাবি, উত্তম আসামেরই বাসিন্দা, কিন্তু তার আগে দিনহাটার সাদিয়ালকুঠিতে উত্তমবাবু এসেছিল এনআরসির নোটিশ। তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছিল চাপানুত্তর। ক্ষোভ উগরে দিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন মমতা। দিনহাটার বাসিন্দা হওয়ার পরেও কি করে উত্তমের নাম এনআরসিতে এলো তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। এদিন সাংবাদিক বৈঠক করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেখানেই তার দাবি, উত্তম ব্রজবাসী অসমের বাসিন্দা। এনআরসি ইস্যুতে তিনি দুজন আইনজীবী দাঁড় করিয়েছিলেন আদালতে। কোচবিহারে তার অস্থায়ী বাড়ি। এই প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী আরও জানান, অসম সরকার কোচ রাজবংশীদের এনআরসি তালিকা থেকে বাদ দিয়েছে। তিনি যে কোচ রাজবংশী সেটা আদালতে জানায়নি উত্তমের আইনজীবীরা। এদিকে বিডিওর থেকে জাতিগত শংসাপত্র নেওয়ার পর উত্তমবাবু বলেছিলেন, এবার কিছুটা চিন্তা কমলো। স্থানীয় সূত্রে খবর, তাকে ইদানিং তৃণমূলের সব অনুষ্ঠানে মঞ্চে দেখা যাচ্ছে নেতা মন্ত্রীদের সঙ্গে। এরই মধ্যে হিমন্তের দাবি যে নতুন করে বিতর্ক দানা বাঁধবে তা বলার অপেক্ষা রাখে না। হাসপাতালে দাদাগিরি কাণ্ডে আগাম জামিনের পর মোহনপুর থানায় হাজিরা বিজেপি নেতা কৌস্তব বাগচির। প্রায় 15 মিনিট তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। হাজিরা দিয়ে বেরোনোর পর তিনি বলেন, তৃণমূল বিধায়কের ক্ষেত্রে পুলিশ নিষ্ক্রিয়। সেই একই ঘটনা বিজেপির নেতাদের প্রতি পুলিশের অতি সক্রিয়তা। একের পর এক আমাকে অবান্তর প্রশ্ন করা হলো। হেনস্থা করার মানসিকতা নিয়ে ডাকা হয়েছে। পুলিশকে বলে এসেছি কোর্টে দেখা হবে। প্রসঙ্গত, গত 1 জুলাই ব্যারাকপুরে ওয়্যারলেস মোড় সংলগ্ন বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় বিজেপি নেতা কৌস্তব বাগচির বিরুদ্ধে আঙুল উঁচিয়ে চিকিৎসকদের হুমকি, শাসানোর অভিযোগ ওঠে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বেসরকারি হাসপাতালে শুধু বিজেপি নেতা নন, আরও অনেকেই উত্তেজনা ছড়িয়েছিল বলেও অভিযোগ উঠেছিল। তদন্তে নেমে কৌস্তব সহ আরও একজনকে চিহ্নিত করা হয় বলেই খবর। পুলিশ পরপর 3 বার থানায় তলব করে কৌস্তব বাগচিকে নোটিশ পাঠায়। পাল্টা ব্যারাকপুর আদালতে গিয়ে আগাম জামিন নেন বিজেপি নেতা। হাসপাতালে দাদাগিরির প্রতিবাদে ব্যারাকপুর পুরসভার 10 নম্বর ওয়ার্ডের ওল্ড ক্যালকাটা রোড সংলগ্ন কৌস্তবের বাড়ি এলাকায় একাধিকবার বিক্ষোভ দেখায় তৃণমূল। বিজেপি নেতার দাবি, বাড়ি ঘেরাও করা হয়েছে, যদিও সেই অভিযোগ খারিজ করেছে শাসক শিবির। তাদের দাবি, বাড়ি ঘেরাওয়ের কোনো ঘটনা ঘটেনি। বিজেপি নেতা চিকিৎসকদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে হেনস্থা করেছেন। গণতান্ত্রিক পন্থায় তার প্রতিবাদ জানানো হয়েছে। তার বিকৃত ছবি ছড়ানো হয়েছে বলে অভিযোগ তুলে কয়েকদিন আগে সরব হয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদের বহিষ্কৃত নেত্রী রাজন্না হালদার।
কিন্তু তিনি কেন এই নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করছেন না তা নিয়ে উঠেছিল প্রশ্ন। অবশেষে তার বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ তুলে পুলিশে অভিযোগ দায়ের করলেন রাজন্না সরব হওয়ার পর শাসক দলের তরফে প্রশ্ন তোলা হয়, এতদিন কেন মুখ খোলেননি তিনি? কলকাতা পৌর নিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষের কন্যা তথা তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রী প্রিয়দর্শিনী ঘোষ বলেন, নির্দিষ্টভাবে এই সময়টা বেছে নেওয়া এটা আমাকে ভাবিয়ে তুলছে। ঘটনার পর দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘটনার কথা রাজন্নার জানানো উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন। রাজন্না দ্রুত আইনি পদক্ষেপ করা উচিত ছিল বলেও প্রিয়দর্শিনী মন্তব্য করেছিলেন। অবশেষে মুখ খোলার 13 দিন পর থানায় অভিযোগ জানালেন রাজন্না। অভিযোগপত্রে তিনি লিখেছেন, তার ব্যক্তিগত এবং রাজনৈতিক ভাবমূর্তি কালিমালিপ্ত করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুয়ো এআই প্রযুক্তি ব্যবহার করে বিকৃত ছবি ছড়ানো হয়েছে। অভিযোগপত্রের সঙ্গে তার কয়েকটি বিকৃত ছবি যেগুলি ছড়ানো হয়েছে বলে অভিযোগ পুলিশকে দিয়েছেন টিএমসিপির বহিষ্কৃত এই নেত্রী। তাকে আরও কালিমালিপ্ত করতে কেউ ছবিগুলিকে প্রকৃত ছবি বলে মন্তব্য করেছেন বলে তার অভিযোগ নিয়ে দ্রুত পদক্ষেপের অনুরোধ জানিয়েছেন। পুলিশকে তদন্তে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন রাজন্না। পুলিশ তার অভিযোগের পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ করে সেটাই এখন দেখার বিষয়। 21শে মানে তৃণমূলের কাছে আবেগ, নতুন করে লড়াইয়ের সংকল্প। মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তাল আন্দোলন যেভাবে 93-এর বাম সরকারের ভিত ঢলিয়ে দিয়েছিল, সেইভাবেই বাংলার মর্যাদা রক্ষার লড়াইয়ে এগিয়ে যাওয়ার জন্য 25-এর 21শে জুলাই বড় বার্তা বহন করছে। 26-এর ভোটের প্রত্যাবর্তনই পাখির চোখ। 1993-এর 21শে জুলাই গণতন্ত্র রক্ষার ডাক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেশ জুড়ে সাড়া ফেলেছিলেন। শহীদ হন 13 জন সংগ্রামী। মমতার নো আইডেন্টিটি কার্ড নো ভোট মেনে নিয়ে দেশে চালু হয়েছিল সচিত্র পরিচয়পত্র। বাংলার সিঙ্গুর, নন্দীগ্রাম সহ একের পর এক গণ আন্দোলন গড়ে তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষক থেকে সাধারণ মানুষ সবার অধিকার প্রতিষ্ঠা করেন। শহীদদের মহাসংগ্রামের অতীতকে স্মরণ করতেও শহীদ তর্পণ করতে 26-এর আগে এবার 21-এর শহীদ সমাবেশ নবদিশা দেখাবে। 12ই জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সুব্রত বক্সির বাড়িতে প্রস্তুতির বৈঠক হয়। দলীয় নেতৃত্বের নির্দেশে কলকাতার মতোই জেলাতেও প্রস্তুতি চলছে জোরদার। মিটিং, মিছিল, দেওয়াল লিখন জোরদার করা হয়েছে। বিরোধীদের আরও পিছনে ফেলে বাংলার বিধানসভার বেশি আসন লাভ এবং ক্ষমতার পরিধি বাড়ানোর বৃহত্তর উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেস এককাট্টা লড়াইয়ের সুর বাঁধা হচ্ছে বলে দাবি নেতৃত্বের। দলের ছাত্র, যুব এবং মহিলার শাখার পাশাপাশি সমস্ত সংগঠনকে সর্বশক্তি দিয়ে এবার ধর্মতলা চলো অভিযান সফল করার কাজ চলছে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে 26-এর লক্ষ্যভেদের প্রতিজ্ঞ তৃণমূল কংগ্রেস। শহীদ, আবেগ, সংগ্রামের শপথ সব মিলিয়ে 26-এর আগে জনজমায়েত বিশেষ তাৎপর্য বহন করছে দলীয় নেতৃত্বের কাছে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা মাটির বাড়ি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের 12 জন সদস্য। সামান্য আহত হয়েছেন 2 জন। শনিবার পূর্ব বর্ধমানের ভাতারের বামশোর গ্রামে দুর্ঘটনাটি ঘটে। বাড়ির সমস্ত জিনিসপত্র মাটি চাপা পড়ে গিয়েছে। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এর জেরেই মাটির বাড়িটি নড়বড়ে হয়ে গিয়েছিল। দোতলা ওই বাড়ির মালিক আজিজুল শাহ। বাড়িতে 12 জন সদস্য থাকতেন। পরিবারের সদস্যরা বলেন, বৃষ্টির ফলে ঘর বসে গিয়েছিল। এদিনও বৃষ্টি হচ্ছিল। সবাই বাড়িতে ছিলেন। হঠাৎ বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। কোনো রকমে সবাই বাড়ির বাইরে বেরিয়ে আসেন, কিন্তু কোনো জিনিসপত্র বের করে আনতে পারেনি। এমনকি সবে ভাতের হাঁড়ি উনুন থেকে নামিয়েছিলেন পরিবারের এক সদস্য। ভাত ভর্তি হাঁড়ি ফেলেই প্রাণে বাঁচতে দৌড়ে পালাতে হয় তাকে। তবে বাড়ির 2 মহিলা সামান্য আহত হয়েছেন। বাড়ির মালিক আজিজুল শাহ বলেন, আমার 3 ছেলে ও 2 মেয়ে। মেয়েদের বিয়ে দিই, কিন্তু বড় মেয়ের স্বামী মারা যাওয়ার পর থেকে সে এখানেই আছে। আমার কিছু নেই, সরকারি সাহায্য পেলে ভালো হয়। বলতে বলতে কেঁদে ফেলেন তিনি। বাড়িতে কয়েকজন নাবালক নাবালিকাও রয়েছে। তাদের বইপত্র দেওয়াল চাপা পড়ে রয়েছে। তাদের পড়াশোনার কি হবে তা নিয়ে চিন্তিত পরিবারের বড়রা। তার চেয়েও বড় চিন্তা, এখন কোথায় থাকবেন তারা। এদিন দেখা গেল বৃষ্টির মধ্যে ভাঙা বাড়ির মধ্যেই কোনো রকমে দাঁড়িয়ে রয়েছেন পরিবারের ছোট থেকে বড়রা। আজিজুলের বড় বৌমা জেবেন্নুসা শাহ বলেন, এখন প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নেওয়া ছাড়া কোনো উপায় নেই। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।